প্রিয় দর্শক, নিউট্রাল ডাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুল হক। সহযোগিতা রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। রাত পোহালেই 139 উপজেলায় ভোট। প্রথম ধাপের এই ভোট অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। পাশাপাশি তিনি বলেছেন যে ভোটে কোনো অনিয়ম হলে তা গণমাধ্যম যেন প্রচার করেন। অন্যদিকে হুঁশিয়ারি দেওয়ার পরও অনেক মন্ত্রী এমপির স্বজনদের নির্বাচন থেকে বিরত রাখতে পারেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ। আমরা উপজেলা নির্বাচন নিয়ে আলাপ করব। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার এবং রয়েছেন নির্বাচন কমিশনের সাবেক যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ শাহজাহান সাজু। আপনাদের দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আগামীকাল প্রথম ধাপের 139 উপজেলায় ভোট হচ্ছে। সব মিলে আসলে ভোটের পরিবেশটা কেমন দেখছেন? পরিবেশটা তো এক কথায় বলা দুরূহ, তবে যেই উৎসাহ উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়, অতীতে হয়েছে, সাম্প্রতিককালে হয় নাই, সেই রকম উৎসবমুখর পরিবেশ দেখছি না। একটা গুমট পরিবেশ বিরাজ করছে বলে আমার মনে হয়। আর এছাড়াও এই নির্বাচনে কেন্দ্র করে অনেকগুলো আইনের ব্যত্যয় ঘটেছে, অনেকগুলো পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেগুলো অনাকাঙ্ক্ষিত। যেমন আইনের ব্যত্যয়ের একটা বড় উদাহরণ হলো এই যে উপজেলা পরিষদে মন্ত্রী এমপিদের স্বজনরা যে নির্বাচন করার জন্য উঠে পড়ে লেগেছিলেন এবং তারা যে অনেকেই এখনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখার একটা প্রচেষ্টা চালানো হয়েছে। কিন্তু কোন আইনের বলে এটা করা হয়েছে এটা আমাদের কাছে বোধগম্য নয়। প্রত্যেকের নির্বাচন করার অধিকার এবং সেই অধিকার তারা প্রয়োগ করতে পারে এবং এই অধিকার ক্ষুণ্ণ করা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আরেকটা হলো এই নির্বাচনকে কেন্দ্র করে যে এই নির্বাচনের মাধ্যমে উপজেলা পরিষদ গঠতে হবে, কিন্তু এই উপজেলা পরিষদে অকার্যকর। এই উপজেলা পরিষদে সংসদ সদস্যরা এবং মন্ত্রী এমপিরা বিভিন্নভাবে, মন্ত্রীরা এবং হুইপরা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে এবং যেটা সংবিধানের সম্পূর্ণ লঙ্ঘন। যে আজ থেকে বেশ কয়েক বছর আগে বিচারপতি খায়রুল হক এবং বিচারপতি ফজলে কবির একটা রায় দিয়েছিলেন যে উপজেলা পরিষদে কিংবা স্থানীয় সরকারে এবং স্থানীয় উন্নয়নে মন্ত্রী এমপি এবং হুইপদের কোনো রকম অংশগ্রহণ সম্পূর্ণরূপে সংবিধানের পরিপন্থী। ওটা কি স্যার জেলামন্ত্রীর রায়ের কথা বলছেন আপনি? হ্যাঁ, যে বিএনপির আমলে জেলামন্ত্রী করার একটা জেলামন্ত্রী সৃষ্টি করা, জেলামন্ত্রী জেলায় দায়িত্ব দেওয়া হয়েছিল, জেলামন্ত্রী সৃষ্টির জন্য একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল এবং এর বিরুদ্ধে আমাদের ইত্তেফাকের সম্পাদক, ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জু এটা চ্যালেঞ্জ করেছিলেন এবং আদালত তখন রায় দিয়েছিল যে আদালত সেই প্রজ্ঞাপনটা বাতিল করেছিল, অসাংবিধানিক বলে ঘোষণা করেছিল। এবং শুধু তাই নয়, তারা বলেছিল যে মন্ত্রী, হুইপ, সংসদ সদস্য তাদের স্থানীয় উন্নয়নে অংশগ্রহণ করাটা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। তো এই ধরনের আরেকটা জিনিস হচ্ছে এখানে যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যে কর্মকর্তারা নির্বাচিত প্রতিনিধির অধীনে কাজ করার কথা, যেটা আমাদের কেন্দ্রীয় পর্যায়ে হয়। প্রজাতন্ত্রের কর্মচারী যারা, হ্যাঁ, প্রজাতন্ত্রের কর্মচারীরা প্রধানমন্ত্রীর অধীনে, যেমন কেন্দ্রীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর অধীনে সবাই কাজ করে, কিন্তু আমাদের স্থানীয় পর্যায়ে এটা আর মানা হয় না। এটা বরং উল্টো হয়ে গিয়েছে যে তাদেরকে, যেমন উপজেলা পরিষদে যদিও নির্বাহী কর্মকর্তারা সাচিবিক দায়িত্ব পালন করার কথা মুখ্য নির্বাহী হিসাবে, কিন্তু তারা আসলে সব কিছু নিয়ন্ত্রণ করে।
এছাড়া উপজেলা পরিষদের সম্পদ নাই, উপজেলা পরিষদের যেসব দায়িত্ব পালন করার কথা তাদেরকে বঞ্চিত করা হয়। তো এইসব করার কারণে উপজেলা পরিষদটা একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং এই নির্বাচনের ক্ষেত্রেও এই নির্বাচনের মাধ্যমেও এটার কার্যকারিতা বাড়বে বলে আমার মনে হয় না। স্যার, আপনি একটু আগে বলছিলেন যে এই যে মন্ত্রী এমপিদের স্বজনদের নির্বাচন করতে না দেওয়া, মানে না করার জন্য আওয়ামী লীগের যে অনুরোধ, সেটা আইনের ব্যর্থ হয়েছে। কিন্তু অনেকেই তো স্যার মনে করছেন যে এরা মানে ওনাদের আত্মীয় স্বজন যদি নির্বাচনে খুব বেশি অ্যাক্টিভ হয়, তাহলে যারা পোর খাওয়া রাজনীতিবিদ, যাদের টাকা পয়সা নাই, সেসব লোকজন নির্বাচনে আসতে পারবেন না বা জিততে পারবেন না, এরকমও তো একটা কথা বলা হয়। আমি এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছি না। যৌক্তিকতা আছে, যেমন এই মন্ত্রী এমপিদের তাদের স্বজনদেরকে এইসব নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে তারা কয়েকটা জিনিস অর্জন করার চেষ্টা করে। একটা হলো তারা নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেষ্টা করে তাদের এর মাধ্যমে, যাতে ভবিষ্যতে তাদের কোনো রকম আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে একটা। আরেকটা হলো যে আমাদের এইসব পদপদবীর সাথে মধু জড়িত, যেটাকে বলে স্পয়েলস বা ফায়দা, অন্যায় সুযোগ সুবিধা এবং অন্যায় করে পার পাওয়া যাওয়ার সুযোগ সুবিধা। তো এখন আপনজনরা যদি সব প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করে, তাহলে সব কিছু তাদের কুক্ষিগত হয় নিজের পরিবারের মধ্যে, নিজের স্বজনদের মধ্যে। তো এইগুলো সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত। তো তাহলে আইন করা উচিত, আমাদের আইন করে সেটা বন্ধ করা উচিত। আর এছাড়াও আইন তো স্যার আছেই, বা সংবিধান তো সেটা আছে, তারপরে আইনের প্রয়োগ নাই অনেক ক্ষেত্রে। আর আরেকটা হলো যে পরিবারতন্ত্র তো আছে আমাদের দেশে। তো কোনো কোনো ক্ষেত্রে পরিবারতন্ত্র বন্ধ করা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে পরিবারতন্ত্রকে উৎসাহিত করা হয়। সে তো হতে পারে না। সেটা যেটাই হোক, মানে এক ধরনের পদ্ধতি, এক ধরনের নিয়ম, এক ধরনের চর্চা থাকতে হবে। বিভিন্ন চর্চা তো কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। জি স্যার, আমরা একটু ডক্টর শাহজাহান সাজুর কাছে একটু যেতে চাই যে স্যার, মানে আউটসাইডার হিসাবে নির্বাচন কমিশনের এই অ্যাক্টিভিটিটা আপনি কিভাবে দেখছেন উপজেলা নির্বাচন নিয়ে? কোন অ্যাক্টিভিটিসটা? এই উপজেলা নির্বাচন নিয়ে আজকে উপজেলা নির্বাচন, আসলে আমি একটা প্রশ্ন তুলতে চাই যে দেশের জনমনের যে কথা, আমরা তো সাধারণ লোকের সাথে চলাফেরা করি, তারা তো মনে করে না যে এই দেশে কোনো নির্বাচনী ব্যবস্থা আছে। সেটা ইউনিয়ন পরিষদই হোক, উপজেলা পরিষদই হোক, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ বা পার্লামেন্ট ইলেকশন। কারণ এই দেশের মানুষ এখন মনে করে যে নির্বাচন শব্দটার যে অর্থ, যে অর্থে এই শব্দটি প্রচলিত আছে, এই শব্দটির এখন আর কোনো অর্থ বহন করে না। কারণ হচ্ছে আজকে বিরোধী দল ঠিক আছে, তারা রাজনীতি করে, তাদের রাজনৈতিক একটা সিদ্ধান্ত থাকতেই পারে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবে বা করবে না। কিন্তু আমরা গত কয়েকটা পার্লামেন্ট নির্বাচনে যেটা দেখলাম, 14 সাল, 18 সাল, 24 সাল, কোনোটা নির্বাচন বয়কট, কোনোটা রাতে নির্বাচন, কোনোটা ভোটারবিহীন নির্বাচন, কোনোটা ডামি নির্বাচন, কোনোটা মানে প্রতিদ্বন্দ্বিহীন নির্বাচন। এখন সেই সংসদ নির্বাচনগুলো যখন হয়, যখন বড় ভাই কিছু করে, তখন ছোট ভাইরে তো সেটা আসর করবেই। এখন পার্লামেন্ট ইলেকশনেই যদি এইগুলা হয়, তাহলে উপজেলা নির্বাচন আর ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ তো হবেই। আর এইখানে এই যে উপজেলার যে পদ্ধতিটা, এটা কিন্তু এরশাদ সাহেব চালু করেছিলেন। এবং তখন কিন্তু এই যে আজকে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, এই শব্দটি ছিল না, ছিল থানা নির্বাচন থানা নির্বাহী অফিসারও ছিল না, ছিল হচ্ছে স্টাফ অফিসার, উপজেলা চেয়ারম্যানের স্টাফ অফিসার। এই স্টাফ অফিসারটা এনেছিলেন উনি আর্মির শব্দ থেকে, কারণ আর্মিতে স্টাফ অফিসার শব্দটি আর্মিতে প্রচলিত, মানে কমান্ডার যেটা বলবে, ইট ইজ দি ডিউটি অফ দি স্টাফ অফিসার টু এক্সিকিউট দি অর্ডার অফ দি কমান্ডার। He can't say anything, he can't raise a voice, just he is to execute the order of the commander. এবং এটা যেমন দেখেন জেলা প্রশাসকের অধীনে এনডিসি থাকে, নেজার ডেপুটি কালেক্টর, তার দায়িত্ব ডিসি সাহেব যা বলবেন, তার বাজার করা থেকে আরম্ভ করে, খানাপিনার আয়োজন থেকে আরম্ভ করে, গাড়ি ঘোড়া ম্যানেজ করা থেকে আরম্ভ করে সমস্ত কিছুর দায়িত্ব সে পালন করে। তিনি কিন্তু কোনো মত দিতে পারেন না, যে একজন এনডিসি সে কিন্তু পারে না। তা আমাদের দেশে সেই স্টাফ অফিসারের শব্দ, সংজ্ঞা এবং তার পরিধি চেঞ্জ হয়ে এখন আমাদের যারা প্রশাসন কর্মকর্তা, তারা হচ্ছে উপজেলা চেয়ারম্যান সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সবাইকে নিয়ন্ত্রণ করেন। কারণ আমাদের সংবিধানে বলাই আছে যে রাষ্ট্রের সকল স্থানীয় সরকারগুলো পরিচালিত হবে নির্বাচিত প্রতিনিধির দ্বারা। তো নির্বাচিত প্রতিনিধি যদি থাকে, তাহলে রাষ্ট্রের যিনি কর্মচারী,
তার দায়িত্ব হচ্ছে তার আদেশ নির্দেশ পালন করা। এখন যারা প্রশাসনে আছেন, আমাদেরই ছোট ভাই ব্রাদার, আমরাই তো, এই দেশটা তো আমাদেরই, তারা হয়তো একটা যুক্তি তুলতে পারেন না এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান চুরিদারি করবে, চুরি টুরি করে সব নিয়ে যাবে, ওদেরকে নিয়ন্ত্রণ না রাখলে হবে না। আপনাকে কি নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে নাকি? উপজেলা চেয়ারম্যান যদি চুরি করেন, ভালো কথা, সব চুরি করে নিয়ে যাক, আমি বলব চোর হোক, চুরি করুক, তারপরে কেন সে যদি চুরি করে, তা আমাদের দেশের এই মানে দুর্নীতি দমন কমিশন বলেন আর দুধ দই কলাই বলেন, তারা কেন বসে আছে? আপনারা বিচারকরা কেন বসে আছেন? হ্যাঁ, না আমরা চেষ্টা করছি। একটা জিনিস কি শোনেন, মাথায় যখন পচন ধরে পুরা বডি এমনি পচে যায়। মাছ কিনতে গেলে দেখেন না, সব মাছের ফুলকা দেখায় আগে, ওটা পচলে সবটাই পচে যায়। তো আমাদের পচন তো শুরু হয়েছে উপরের স্তর থেকে নিচের স্তর পর্যন্ত। তো এখন এই স্টাফ অফিসারকে মানে জনপ্রশাসন থেকে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বলেন, সার্কুলার ইস্যু করতে করতে এখন আর উপজেলা পরিষদের চেয়ারম্যানদের আর কোনো ক্ষমতা নেই। এটা একেবারেই অকার্যকর, নামে মাত্র তারা নির্বাচিত প্রতিনিধি হন। আরেকটি ব্যাপার আমি যোগ করব, সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে আমাদের খায়রুল হক স্যার এবং আমাদের ফজলে কবির স্যার দুজনেই আমার খুব ঘনিষ্ঠ পরিচিত স্যাররা, তো তারা যে রায় দিয়েছেন, এটা তো ওনারা নতুন কিছু বলেন না, এটা সংবিধানে আছে। আজকে পার্লামেন্ট মেম্বার যারা, তিনি কেন স্থানীয় সরকার যারা চালায়, যারা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, তাদের কেন উন্নয়নের সমন্বয়ক হবে সে? তিনি কেন হবেন? তার তো কাজ হলো আইন প্রণয়ন করা। তিনি ওখানে যান কেন? যখনই কোনো সমন্বয়কের দায়িত্ব থাকে, কর্তৃত্ব থাকে, কর্তৃত্বের সাথে দুর্নীতির বিষয় চলে আসে। তার তো এই নয় যে সব পার্লামেন্ট মেম্বাররা দুর্নীতি করেন, সব উপজেলা চেয়ারম্যান দুর্নীতি করেন, এটা আমি বলছি না। কথা হচ্ছে প্রশ্নটি উঠে আসে। এবং এই রাজনীতিবিদদের যদি আজকে যে লাভজনক অবস্থান, আমি আগে জানতাম না, ব্যারিস্টার সুমন সেদিন বললেন 1,70,00,000 টাকা পেয়েছেন ওনার এলাকার জন্য। তো উনি থোক বরাদ্দ পাওয়ার তো কিছু না, এটা তো দিবেন উপজেলা পরিষদের চেয়ারম্যানকে, স্থানীয় সরকারের যারা আছে, ইউনিয়ন পরিষদ আছে, পৌরসভা আছে, সিটি কর্পোরেশন, তাদেরকে দিবেন। এমপি সাহেবকে কেন দেন? আজকে যদি ট্যাক্স ফ্রি গাড়িটা আপনি বন্ধ করে দেন, একটি প্লট পাওয়া বন্ধ করে দেন, দেখবেন যে রাজনীতিবিদরা ফিরে আসবে, ব্যবসায়ীরা কমে যাবে। ব্যবসায়ীদের রাজনীতি করতে কোনো বাধা নাই, ব্যবসায়ীরা যে কম বোঝেন সেটাও না, কিন্তু তাদের উৎসাহ আগ্রহটা কমে যাবে। তারা যখন দেখে 25 লাখ টাকা হলো আমাদের এখন সরকারি অনুমোদনপ্রাপ্ত খরচ, তার খরচ হয় 3 কোটি 5 কোটি টাকা, তিনি প্রথম চান্সে একটা গাড়ি পেয়ে যান 1 কোটি 2 কোটি টাকা ট্যাক্স ফ্রি, একটা প্লট পেলেই তার 5 কোটি টাকার কাজ হয়ে যায়। তো তিনি এমপি হবেন না কারণ আপনি উনি বোঝেন না ব্যবসাটা, উনি বোঝেন না। এখন সব ব্যবসায়ী যে অন্যায় অবিচার করে সেটা আমি বলবো না, রাজনীতি অনেক ভালো আছেন, ব্যবসায়ীরা অনেক রাজনীতি বোঝেন ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে যারা রাজনীতি করেন, দেশকে নিয়ে ভাবেন, শ্রমিকদের, সাধারণ মানুষদের নিয়ে সারাদিন কাজ করেন, তারা তো তাদের অভাব অনটন, তারা তো হার্ট টু হার্ট রিলেশন থাকে এলাকার লোকের সাথে। তারা তাহলে এমপিদের থাকে না? থাকে। এমপির হলো বিস্তৃত, পুকুরের মাঝখানে ঢিল মারলে যেমন ঢেউ হতে হতে একসময় ছড়ায় যায়, শেষের দিকে আর ঢেউটা থাকে না। তো এখন পার্লামেন্ট মেম্বাররা তো উচ্চ আসনে থাকেন, তার সাথে স্থানীয় জনগণের রিলেশনটা থাকলেও তার তুলনামূলকভাবে ইউপি চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান চেয়ে কিন্তু কম, তুলনামূলক বলতেই হবে। এখন তারা উন্নয়নের সমন্বয়ক, তদারককারী হয়ে আর উপজেলা নির্বাচনের নিয়ন্ত্রণের নামে উপজেলা ইউনিটগুলো এটা নিঃশেষিত। তা বলেন যে ইলেকশন করে কেন? তারা মনে করে কিছু লোক সম্মানের জন্য করে, যে আমার বাবা নির্বাচিত প্রতিনিধি ছিলেন, আমি ইলেকশন কমিশনে ছিলাম। একজন মেম্বার ইলেকশন করার জন্য 50 লাখ 1 কোটি টাকা খরচ করতে রাজি আছে, জমি জমা সব বিক্রি করে। কেন? বলে, আমি বললাম যে কেন তোমরা এটার পিছনে এত টাকা খরচ করছো? বলে, স্যার আমি বিদেশে থাকি, আমরা তো বলতে পারবো যে আমার বাবা মেম্বার ছিলেন। তুমি এটা এত বড় ব্যাপার? স্যার আমাদের জন্য এটা বিরাট ব্যাপার, আপনার কাছে কোনো বিষয় না। হ্যাঁ, ওটা সম্মানের জন্য করেন তারা। এটা অর্থ হয় না যে মেম্বার কয় টাকা পাবে, ইউনিয়ন পরিষদ কয় টাকা মারতে পারবে, উপজেলা পরিষদের চেয়ারম্যান কয় টাকা মারতে পারবে, এত তদারকির মধ্যে নির্বাহী অফিসার পদে পদে তাকে নিয়ন্ত্রণ করেন। আমি মনে করি উপজেলা নির্বাহী অফিসারদের যে স্টাফ অফিসার দিয়ে শুরু হয়েছিল, তাদের ওইখানে ফিরিয়ে নিতে হবে, লাইক এনডিসি, লাইক স্টাফ অফিসার। উপজেলা নির্বাহী অফিসার শুড নট ইন্টারফেয়ার অ্যাবাউট এনি ম্যাটার রিগার্ডিং এনিথিং। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যিনি মুখ্য সচিব, তিনি কি প্রধানমন্ত্রীর একটি শব্দের বাইরে উনি কি চেয়ার থেকে উঠতে পারেন কিনা? তো সেই মুখ্য নির্বাহী কর্মকর্তা তো আমি উপজেলা ইউএনওকে দিচ্ছেন, ওনার অবস্থানটা দেখেন। আমাদের মুখ্য সচিবের কিন্তু এত নিয়ন্ত্রণ নাই, ওনার কমান্ডের বাইরে উনি কিছু যেতে পারছেন না, যা বলবেন তাই করবেন। কিন্তু আমাদের ইউএনও সাহেবদের ক্ষমতা ওই মুখ্য সচিবের চেয়ে একটু বেশি, মানে ওই পরিধির মধ্যে আর কি, তার সংশ্লিষ্ট উপজেলার মধ্যে। আর তার এত ক্ষমতা, তিনি তেল কত দিবে, চেয়ারম্যান কতটুকু তেল পাবে, কোন কোন প্রকল্প নেওয়া যাবে নেওয়া যাবে না, তো
তুমি বলার কি? তুমি তো আমাদের রাষ্ট্রের কর্মচারী, আমরা রাষ্ট্রের কর্মচারী, জনগণের ট্যাক্সের টাকা চলো, তোমার তো তাদের তুমি যা বলবে তাই করবে। না বলে যে এখন আবার অনেকে বলবেন প্রশাসন থেকে বলবেন, বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও দেখি যে কোনো জেলায় যদি কোনো অনুষ্ঠান হয় অনলাইনে যখন তিনি করেন, তখন দেখা যায় যে ডিসি সাহেব হচ্ছে তার সঙ্গে কথা বলতেছেন, এমপি সাহেবরা, আমার যেটা অভিজ্ঞতা, তারা বলেন যে আমাকে একটু কথা বলার সুযোগ দেন ডিসি সাহেব। কারণ ডিসি সাহেবকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, আমি ডিসি সাহেব দোষ দিচ্ছি না, এটা তো আমরা যারা রাষ্ট্র চালাই, যারা সংসদে আসি বা এমপি মন্ত্রী, তারাই তো ডিসি সাহেবকে ওই ক্ষমতাটা দিয়েছে। হ্যাঁ, থাকা দরকার, তিনি কোঅর্ডিনেট করবেন। এখন বলেন যে না, উপজেলা নির্বাহী অফিসার যদি ক্ষমতা না থাকে, উপজেলা চেয়ারম্যানরা সব চুরি ডাকাতি করে নিয়ে যাবে। আরে জনগণ তারে চুরি ডাকাতি করার জন্য ওইখানে বসাইছে, তুমি বলার কে? তুমি উপজেলা নির্বাচন বলতে পারো, তুমি ডিসি, ওই জেলা পরিষদের চেয়ারম্যানের বলার কে তুমি? ও চুরি করে সব নিয়ে যাক কেন? ও যদি চুরি করে জনগণ যে ওর বাড়ি পোড়াই দিবে, জনগণ রাস্তায় ওকে বের হতে দিবে না, ওর সেই ভয় আছে। কিন্তু ডিসি সাহেব ওই নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ মানেই তো অন্য কিছু, নিয়ন্ত্রণ মানেই তো সুবিধার একটা ঘ্রাণ থাকে। হ্যাঁ, সবাই যে ডিসিরা খারাপ তাও বলছি না, উপজেলা নির্বাচন খারাপ তাও বলছি না, ওই সুবিধার ঘ্রাণের কারণে তারা 2 দিন পরে উপজেলা চেয়ারম্যান নিয়ন্ত্রণ করে যা করার তা করলো, করে 2 দিন পরে উনি বদলি হয়ে গেলেন। তো উনি তো আসছেন সাচিবিক সহযোগিতা করার জন্য, মুখ্য সচিবের ভূমিকা পালন করার জন্য, উনি হয়ে গেছেন নিয়ামক। এটা জেলা পরিষদের ক্ষেত্রেও ডিসি সাহেব হচ্ছে ওই জেলা পরিষদের চেয়ারম্যানকে কোঅর্ডিনেট করেন। তা আমরা তো দেখে জেলা পরিষদের ক্ষমতাকে, আমরা ডিস্ট্রিক্টে চাকরি করে আসছি না? এইগুলা বন্ধ করতে হবে। জি স্যার, আমরা আরো শুনবো স্যার। একজন দর্শক আছে, আমরা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো, সালাম আলাইকুম স্যার। জি বলুন। আমি সাধারণ কবি, বেগমগঞ্জ, নোয়াখালী থেকে। জি। সম্মানিত অতিথির কাছে আমার উদাহরণ সহ একটা প্রশ্ন। ক্ষমতার রাজনীতিতে এই যে উপজেলা নির্বাচন, এটা কি শান্তিপূর্ণ হবে নাকি ভিড়েন দেওয়া স্থায়ী, মারামারি, খুনাখুনি, কাটাকাটি যেটাকে বলা হয়? তো এই রাজনীতির জন্য কি আমরা কি সবাই দায়ী কিনা? আর এছাড়া যে আমি 71 সালের একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। যিনি ছিলেন আব্দুল সুরাক হিসেবে আমরা চিনতাম সবাই, দেশ স্বাধীন হলো, উনি হয়ে গেলেন এআর খান। তো উনি দেখা গেছে গত 53 বছরে সবসময় সরকারি দল করে। তার সাথে আমরা কিভাবে পারবো সাধারণ নাগরিক? উনি আওয়ামী লীগ করলেন, বাকশাল করলেন, বিএনপি, জাতীয় পার্টি, মানে কোনটাই বাদ দেন। ফখরুদ্দিন সরকারের আমলে উনি ওইখানে লাইন লাগাইছিলেন, ওই যে উনার কার্যালয়। এই যদি অবস্থা হয়, এই রাজনীতিকে কি প্রত্যাখ্যান করা উচিত কিনা আমাদের? জি, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউট্রাল ডেটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে যেতে চাই যে বিরতির আগে একজন দর্শক যে প্রশ্ন করেছেন যে উপজেলা নির্বাচন কি শান্তিপূর্ণ হবে নাকি আসলে সংঘাত হবে? এটা দেখার বিষয়, আমরা অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত। তো আমার মনে হয় যে এখানে সংঘাতময় হওয়ার তো যথেষ্ট কারণ আছে। কারণ হলো যে আমি আগেই বলেছি যে উপজেলা এইসব স্থানীয় সরকারের পদ পদবিতে, এমনকি দলের পদ পদবিতের সাথে মধু জড়িত আছে। অর্থাৎ এইসব পদ পদবি পেলে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাওয়া যায়, ফায়দা পাওয়া যায়, অন্যায় করে পার পেয়ে যাওয়া যায়। তো এখন এই জন্যেই কিন্তু এইসব নির্বাচনে অংশগ্রহণ করার এবং একে অপরকে ল্যাং মারার একটা ওই যে জোরালো প্রচেষ্টা আমরা লক্ষ্য করি। এখন বর্তমান পরিস্থিতিতে যে এটা সহিংস হবে কিনা তা নিশ্চিত করে বলা যায় না। কারণ এতে তো এই নির্বাচনটা উত্তাপহীন, এই নির্বাচনে কোনো রকম উৎসাহ উদ্দীপনা, কোনো রকম উৎসবমুখর পরিবেশ নেই। এবং আমি জানি না কত ভোটার উপস্থিতি এখানে হবে। গত জাতীয় নির্বাচনে তো বহু কাঠখড়ি পড়িয়েও সরকার উল্লেখযোগ্য সংখ্যক ভোটারকে উপস্থিত করতে পারে নাই। তো এখানে এই ভোটার উপস্থিতি অনিশ্চিত। তো এখানে সহিংসতা হবে কি হবে না সেটাও অনিশ্চিত। তবে আমি তো বললাম যে তাদের মধ্যে কারণ আছে, তাদের একে অপরকে
এই নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার কিংবা নির্বাচনে পরাজিত করার, এই পদপদবি দখল করার ব্যাপক রকম যে তাদের যৌক্তিক কারণ রয়েছে। স্যার আরেকটা বিষয় স্যার, যে আগে যেটা হতো যে গত কয়েক বছরে দেখলাম যে দল থেকে মনোনয়ন দেওয়ার একটা প্রক্রিয়া ছিল, এটার কারণে উপজেলায় হয়তো এমপি সাহেবের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের একটা ব্যালেন্স ছিল। এইবার যেটা অনেকেই মনে করছেন যে ব্যালেন্সটা আসলে এবার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে অবশ্যই, এবং ওইসব জায়গায় হয়তো এমপি লিগই চালু হয়ে যাবে ওইসব উপজেলা, এরকমও কথা বলছেন অনেকে। এমপি তন্ত্র তো আমাদের বহুদিনের। এখন চেয়ারম্যান সাহেব যদি ওনার পক্ষের লোক হন তাহলে তো উপজেলায় ওনারা একচ্ছত্র ক্ষমতার অধিকারী, এখন নিরঙ্কুশ চ্যালেঞ্জ করার নিরঙ্কুশ এবং চ্যালেঞ্জ করার মতো কেউ থাকবে না উপজেলায়। ভবিষ্যতে ওনার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। আর আমি যেটা বলেছি, আমাদের যে ফায়দা ভিত্তিক রাজনীতি, এই আমাদের যে সকল নির্বাচিত প্রতিনিধিরা এবং একই সাথে আমাদের দলের পদপদবি যারা, ওই যে পদপদবি যাদের আছে তারা অনেক রকম সুযোগ সুবিধা পায়। তো এই জন্যেই কিন্তু তারা এগুলো যাতে তাদের সর্বাত্মক নিয়ন্ত্রণে আসে, তারা যাতে নিরঙ্কুশ এইসব সুযোগ সুবিধা নিরঙ্কুশ হয় তাদের জন্য, সেই জন্যে আপনজনদেরকে তারা বসানোর চেষ্টা করছে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা সব ক্ষেত্রে সফল হয়নি এবং অনেক ক্ষেত্রেই কিন্তু যে তারা দলের হাইকমান্ডের নির্দেশ অমান্য করে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তো এর মাধ্যমে কিন্তু আরেকটা জিনিস প্রতিষ্ঠিত হয়, এই দলগুলোর মধ্যে যে শৃঙ্খলা থাকার কথা সেই শৃঙ্খলা নেই। অর্থাৎ দলগুলো দুর্বল, অত্যন্ত দুর্বল। এটা শৃঙ্খলাবদ্ধ যদি রাজনৈতিক দল না হয় এবং এখানে যদি যে স্বচ্ছতা জবাবদিহিতা না থাকে এবং এখানে যদি যে দায়বদ্ধতা না থাকে, তাহলে কিন্তু এই দল কিন্তু আর একটা সুশৃঙ্খল দল নয় এবং এটা এই দলগুলোর দুর্বলতা। তা আমাদের রাজনীতি যে দুর্বল, রাজনৈতিক দলগুলো যে অত্যন্ত দুর্বল, সেটাই নির্বাচনের মাধ্যমে আবারও অনেক নেতাকর্মীদের প্রতি নিয়ন্ত্রণ নেই, নেতাকর্মীদের উপর, সেটাই তো বলতে চাচ্ছি। হ্যাঁ, নেতাকর্মীদের নিয়ন্ত্রণ নেই। আরেকটা হলো যে আমাদের এইসব পদপদবিতে কিন্তু মেধাবীরা আসে না। বস্তুত আমাদের রাজনীতিতে কিন্তু মেধাবীদের স্থান নেই। যে অনেক দেশেই কিন্তু কর্তৃত্ববাদী ব্যবস্থা আছে, কিন্তু সেখানে মেধাবীরা স্থান পায় এবং সেখানেও একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে। যেমন আমাদের এই যে উপজেলা চেয়ারম্যান যদি এমপির নিয়ন্ত্রণের বাইরে থাকতো, এমপির স্বজনের বাইরে থাকতো, ওখানে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকতো, ওখানে নিরঙ্কুশ প্রভাব বিস্তারের সুযোগটা কমে যেত। ঠিক তেমনিভাবে আমাদের এই যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো কাজ করে না, আমাদের দুদক কাজ করে না, আমাদের বিচার বিভাগ কাজ করে না, যেটাও কিন্তু তাদের মধ্যে তাদের জন্য ওই যে একটা সীমারেখা তৈরি করে দিতে পারত। কিন্তু এগুলো অকার্যকর, তাই এখানে যথেচ্ছাচার হচ্ছে এবং নিরঙ্কুশ তারা ক্ষমতা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, যার মাধ্যমে তারা সব কিছুকে কুক্ষিগত করতে চায়। জি স্যার, আপনার কাছে যেতে চাই যে আপনারা বলেছেন, যদিও গতকাল যে টিআইবি যে সংবাদ সম্মেলন করেছে সেখানে টিআইবি বলেছে যে মানে 5 বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে এমপি সাহেবদের পেছনে ফেলে দিয়েছেন অনেক উপজেলার চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানরা, বলা হচ্ছে যেমন সম্পদ অর্জনের ক্ষেত্রে। দেখেন, এই সম্পদের প্রতিযোগিতা কার কত বাড়বে বা বাড়বে না, এইটা শুধু পদ পদবি দিয়ে হয় না, তবে পদ পদবি একটি নিয়ামক শক্তি হিসেবে কাজ করে। এখন যারা একদম দীর্ঘদিন ধরে রাজনীতি করেন, সৎ রাজনীতি করেন, জনগণের জন্য কাজ করতে চান, দেশের জন্য ভাবেন, তিনি পার্লামেন্টে গিয়ে হয়তো তত সম্পত্তি কিছু করতে পারছেন না। আবার যিনি উপজেলা চেয়ারম্যান, তিনি হয়তো বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে সুযোগ সুবিধা নিয়ে হয়তো অনেক বেশি টাকা করে ফেলেন। আবার এটা যে সবাই করেন তা না, অনেক উপজেলা চেয়ারম্যান তারা কিন্তু বড় বড় ব্যবসায়ী, আমি দেখেছি অনেক বড় বড় তাদের ব্যবসা আছে, কিন্তু তারপরে তারা এই উপজেলা নির্বাচনে কেন যায় এবং পার্লামেন্টেও তারা যায়, তাদের ওই যে সম্মানের কথা বললাম, মেম্বার হওয়ার জন্য আমি 1 কোটি টাকা খরচ করবো, এটা আমার সম্মানের বিষয়। তো এখন এই কারণে যার অর্থ বেশি হয়েছে এটা প্রাথমিকভাবে বলে দেওয়া যাবে না যে সে দুর্নীতি করেই এমপিদের পিছনে ফেলে অনেক বেশি টাকা হয়ে গেছে। অনেক বড় বড় ব্যবসায়ীরাও উপজেলায় ইলেকশন করেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, সে অনেক কোটি কোটি টাকা করুক বা যাই করুক, আমার প্রশ্নটি সেইখানে নয়। কেউ কোটি টাকা 1000 কোটি বানাক, তার জন্য দেশে আমাদের
বিচার ব্যবস্থা আছে, দুর্নীতি দমন কমিশন আছে, অন্যান্য সংস্থা আছে, তারা সেগুলো দেখবে। কিন্তু এই নির্বাচিত প্রতিনিধিদের নিরঙ্কুশভাবে তাদের কাজ করতে দিতে হবে। আমার কথা হচ্ছে একটাই, এখন আমি একটু আগেই তো আবার বললাম যে যারা প্রশাসন চালান বা যারা নিয়ন্ত্রণ করেন, তা নির্বাহী বিভাগ থেকে বলা হচ্ছে না, এই জেলা পরিষদের চেয়ারম্যানকে নিয়ন্ত্রণ করতে হবে ডিসির মাধ্যমে, প্রধান নির্বাহী কর্মকর্তার মতো, উপজেলার চেয়ারম্যানদের এরকম করতে হবে, বা পৌরসভার মুখ্য নির্বাহী কর্মকর্তা, সিটি কর্পোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা, তারা থাকবে স্টাফ অফিসার। ধারণাটা যেখান থেকে শুরু হয়েছে। আর আমাদের ৭২ সংবিধানে তো আছেই যে প্রত্যেকটি স্থানীয় সরকার ইউনিট নির্বাচিত প্রতিনিধি দ্বারা শাসিত হবে। তা আমাকে যদি আমার স্টাফ অফিসার যিনি থাকবেন, তিনি যদি আমাকে 10টা সার্কুলার দিয়ে চেয়ারম্যান সাহেবকে বলেন, চেয়ারম্যান সাহেব আপনি এইটা পারবেন না, আপনার তেল এত এর বেশি নিতে পারবেন না, আপনি চেয়ারম্যান নিক না। আমার কথা হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের স্বাধীনভাবে কাজ করতে দিতেই হবে। চুরি করুক চেয়ারম্যান সাহেব, আমি বলি যে জেলা পরিষদ চেয়ারম্যান চুরি করুক, তাদেরকে দেন না সুযোগ। শুধু বললেই হবে তারা চুরি করবে বলে তাদেরকে আপনি নিয়ন্ত্রণ করবেন? আপনাকে তো সেই ক্ষমতা দেওয়া হয় নাই। জনগণ সেটা বুঝবে। নেক্সট নির্বাচনে সে জিততে পারবে না। তারপর যদি অন্যায় করে, তারপর তার বিরুদ্ধে মামলা হবে, ফৌজদারি মামলা হবে, তার বিরুদ্ধে অ্যান্টি কারাপশনের মামলা হবে। তা আপনি তার নিয়ন্ত্রণ করবেন এই প্রশাসন নামে? এটা তো উপজেলা পরিষদের উদ্দেশ্য ছিল না। এরশাদ সাহেব যখন করেছিলেন স্টাফ অফিসার, আমি তো বললাম এটা হচ্ছে জাস্ট উনি চেয়ারম্যান সাহেবের এবং ওই উপজেলা পরিষদের যারা স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহেবরা আছেন, 12 জন নিয়ে 13 জন নিয়ে এটা হয় একটা, যেরকম যত কটা ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব উপজেলা পরিষদের মেম্বার থাকেন। তারা করুক, তারা তো সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিচ্ছে, তারপর তার বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ আছে। কিন্তু এই প্রশাসনিক দিক থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করে ভয়ের মধ্যে, ভীতির মধ্যে রাখা, আবার উপর থেকে চাপিয়ে দিলেন পার্লামেন্ট মেম্বারদের নিয়ামক। তারা কেন যাবে পার্লামেন্টে? পার্লামেন্টের মেম্বার উপজেলা নির্বাচনের, উপজেলার কোনো উন্নয়নে কোনো কথা বলতে পারবেন না। তার দায়িত্ব হচ্ছে পার্লামেন্টে আইন প্রণয়ন করা। তাকে ওইখানেই থাকতে দেন, তাহলে দেখবেন উপজেলায় উন্নয়নও ঠিকই হবে। জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধি দ্বারা শাসিত হতে মানে এগিয়ে আসবেন এবং নির্বাচন সুষ্ঠু হবে। কিন্তু স্যার একটা তো ধারণা আছে যে এমপি সাহেবরা যদি এলাকায় স্কুল না করেন, মসজিদ না করেন, মাদ্রাসা না করেন বা এলাকার অন্যান্য উন্নয়ন না করেন, জনগণ তো আসলে ভাবে যে এমপি সাহেব তো আসলে আমাদের জন্য কিছুই করে নাই। না, এমপি সাহেবরা কিছু করেন নাই সেটা ভাবার তো জনগণের কোনো সুযোগ নেই। জনগণকে আপনি যত বোকা মনে করছেন, জনগণ তো বিচার সেভাবেই করে। নো, আপনি কিভাবে বুঝলেন জনগণ এই বিচারটা করে? এমপি সাহেব কি তার নিজের ব্যবসার টাকা 5 টাকা খরচ করে কি স্কুল কলেজ করে? হ্যাঁ আছে, 2-1 এমপি আছে তাদের বিজনেসের টাকা, আয় করার টাকা দিয়ে হয়তো একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা স্কুল, একটা কলেজ ওনারা করেন, রাস্তাঘাটে উন্নয়ন করেন। কয়জন? গোনেন তো দেখি 300 এমপির মধ্যে কয়জন আছেন? সরকারি অর্থে যে কাজটা হয়, সরকারি অর্থে এমপি সাহেব কেন করবেন? ওখানে তো উপজেলা চেয়ারম্যান করবেন। কিন্তু এটা তো না করলে তো এমপি সাহেবের মানে অযোগ্যতা হিসেবে অনেক অযোগ্যতা পরের আরেকজন আসবে, উনি আসার দরকার নাই তো। উনি যদি মনে করেন আমি না করলে আমি অযোগ্য হবো, তা আপনার মতো লোকের তো আমার দরকার নাই। আপনাকে তো আমি ভোট দিয়ে পাঠাইছি পার্লামেন্টে বসে আমাদের দেশ ও জাতির জন্য আইন প্রণয়ন করার জন্য। আপনারা তো আপনার উন্নয়নের টাকা থেকে আপনি এমপি সাহেব 1000 কোটি টাকা আছে, স্কুল কলেজ মাদ্রাসা করেন না কেন? আপনি নিজে করেন। আপনি উপজেলায় যে টাকা যাবে সেই টাকার আপনি সমন্বয়ক হওয়ার কে? আপনি সুপারভাইজ করার কে? আপনার তো দায়িত্ব না, সংবিধান তো আপনাকে এই সুযোগ দেয় নাই। আপনি কেন ওখানে যাবেন? আপনি যে মাতবাড়ি করবেন আর আপনার লোকজনের দিয়ে কাজ দেওয়াবেন, উপজেলা চেয়ারম্যানকে বলেন যে ওকে ওকে কাজ দাও, তা নাহলে উপজেলা চেয়ারম্যানের 12টা বাজায় দিবেন আপনি। ওইখানে একটা ডবল পলিটিক্স করবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আপনার পক্ষে নিয়ে, তার বিরুদ্ধে অনাস্থা দিয়ে উপজেলা চেয়ারম্যানদের আপনি আউট করে দিবেন। আছে না আইনে? তা আপনি তো এই সুযোগগুলো করে দিচ্ছেন। আপনি তাকে আমি বললাম, দেখেন কথাটা আবার হয়ে যাচ্ছে, এমপি সাহেবদের কাজ হলে পার্লামেন্টে আইন প্রণয়ন হচ্ছে, তার জন্য কি তার গাড়ি লাগে না? তার গাড়িটা দেওয়া বন্ধ করেন, প্লটটা দেওয়া বন্ধ করেন না কেন আপনি? তারপর তার যে এই উন্নয়নের জন্য 1,70,00,000 টাকা যেটা সুমন বললো, ওই যে আমাদের ব্যারিস্টার সুমন সাহেব বললেন, এটা তাকে দিচ্ছেন কেন? টাকাটা দিবেন উপজেলা চেয়ারম্যানকে, টাকাটা দিবেন পৌরসভায়, টাকাটা দিবেন সিটি কর্পোরেশন। আপনি কেন তার টাকা দিলেন? তার কি টাকা নেওয়ার কাজ? উন্নয়ন করার কাজ? সমন্বয়কের কাজ? তাকে হ্যাঁ দিতে পারেন এলাকা ভাতা, সে এলাকায় বসে তার লোকজন আসে একটু পান তামাক খায়, তারপরে ধরেন মিটিং টিটিং হয়, একটু চা নাস্তা খাবে, তার জন্য তার একটা অফিসিয়াল খরচ আপনি দিচ্ছেনই। ওই এই সুমনই প্রথম ব্যারিস্টার সুমন মানে এমপি, নতুন এমপি সাহেব, আমাদের ছোট ভাই, তারা সে তো আজকে প্রকাশ করলো। কই কোনো এমপি সাহেবের মুখে তো আজ পর্যন্ত শুনি নাই যে উনি এলাকায় এত টাকা পেয়েছেন। তাহলে জনগণ তো তাকে ধরবে, আর সে টাকা পাবে কেন? সরকার কেন এমপি সাহেবকে টাকা দিবেন? আমি তো এটাও বুঝি না। জি স্যার, আমরা নিশ্চয়ই আলোচনা করবো। আমরা স্যার একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে।
প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে যেতে চাই যে আমরা তো আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে কথা বললাম, বিএনপিও তাদের অনেক নেতাকর্মীদেরকে দল থেকে বহিষ্কার করেছে যে নির্বাচনে অংশ নেওয়ার কারণে, কিন্তু তারপরেও কিন্তু তাদের নির্বাচন থেকে বিরত রাখতে পারেনি। তো এটা আবারও যে আমাদের এই দুটো দলই দুর্বল দল, নীতি আদর্শ নেই এবং এতে কোনো শৃঙ্খলাও নেই। এটা আওয়ামী লীগের ব্যাপারে যেমন সত্য, বিএনপির ব্যাপারেও সত্য, এটা আবারও প্রমাণিত হইল। তো এখন এই দুর্বল দল দিয়ে, যেই দলে কোনো শৃঙ্খলা নেই, সেই দল দিয়ে তো আর গণতন্ত্র হয় না। যেই দলগুলোর মধ্যে কোনো আদর্শ নেই, বিএনপি কাউন্সিলও হচ্ছে না অনেক দিন ধরে। হ্যাঁ, অনেক দিন হচ্ছে না। তো আর যে ক্ষমতাসীন দলেরও যে কাউন্সিল হয়, ওটার নাম কাওয়াস্তে। এই কাউন্সিল হোক আর না হোক, তাতে কিছু আসা যায় না। তাও তো স্যার হচ্ছে কাউন্সিল। হ্যাঁ, তা হচ্ছে, কিন্তু এই কাউন্সিল না করেও যারা হবে একজনের সিদ্ধান্তে হয়, তাই হচ্ছে কাউন্সিলের মাধ্যমে। তা আমার মনে হয় আমরা যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাদের স্বচ্ছ গণতান্ত্রিক আদর্শভিত্তিক রাজনৈতিক দল লাগবে, এবং যেখানে মেধাবী লোক সেখানে স্থান থাকতে হবে। তাহলে কিন্তু আমরা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো। আর একই সাথে আপনি আগে যে প্রশ্ন করেছিলেন যে এই যে সংঘাত, এমপিদের সাথে যে উপজেলা পরিষদের সংঘাত, কিংবা ইভেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সংঘাত, এর কারণ হলো একজনের কাজ আরেকজন করার চেষ্টা করছে। আপনি যদি নাকের কাজ মুখ করে, আপনি মুখ দিয়ে খাওয়ার কথা আপনি যদি নাক দিয়ে খাওয়ার চেষ্টা করেন, তাহলে তো আপনার সমস্যা হবেই। ঠিক উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, তাদের কাজ হলো উন্নয়ন করা, স্থানীয় উন্নয়ন করা। স্থানীয় সরকার প্রতিনিধিদের কাজ হলো স্থানীয় উন্নয়ন করা। আর সংসদ সদস্যদের কাজ হলো শাহজাহান সাহেব যেটা বলেছেন, তা আইন প্রণয়ন করা, একই সাথে সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা, সরকারের বাজেট পাস করা এবং নীতি নির্ধারণের ব্যাপারে ভূমিকা পালন করা। তো এখন এই কাজটা যদি তারা এই কাজ বাদ দিয়ে তারা যদি স্থানীয় উন্নয়নে যুক্ত হয়, তাহলে সংঘাত হবেই। আরেকটা হলো যে আপনি প্রশ্ন করেছিলেন যে সংসদ সদস্যরা যদি স্থানীয় উন্নয়নে যুক্ত না হয়, তারা যদি স্কুল না করে, তারা যদি রাস্তাঘাট না করে, তাহলে তাদেরকে লোকজন ভোট দেবে না। তো এখন এটা যদি সবার বেলায় যদি প্রযোজ্য হয়, আপনি কোনো সংসদ সদস্যরা তারা কোনো রকম স্থানীয় উন্নয়নে অংশগ্রহণ করতে পারবে না। এটা অসাংবিধানিক। তাদেরকে এই কাজের থেকে যদি বিরত রাখা হয়, সরকার যেটা করছে এটা সংবিধানকে লঙ্ঘন করে, আইনের ব্যত্যয় ঘটিয়ে এটা যদি করা হয়, তাহলে সবাই একই অবস্থাতে থাকবে। যারাই এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবে সংসদ সদস্য পদে, তারা জানবে যে তাদের স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়ার কোনো রকম সুযোগ থাকবে না। তাদের এই যে সংসদ সদস্যদের সাংবিধানিকভাবে যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে হবে। তাহলে কিন্তু আর ওই যে একজন সুবিধাজনক অবস্থানে থাকবে, আরেকজন সুবিধাজনক অবস্থানে থাকবে না, সেই অসমতা আর বিরাজ করবে না। তো এই যুক্তি কোনো মানে এর পেছনে কোনো যৌক্তিকতা নাই, এই যেই যুক্তি দেওয়া হয়। তো আমার মনে হয় আমরা যে দেশটা যদি সংবিধান অনুযায়ী চলে, একটা গণতান্ত্রিক ওই যে পদ্ধতি যদি আমরা অনুসরণ করি, যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে সব প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় সকল বিশেষত এই যে স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং জাতীয় সরকারও নির্বাচিত প্রতিনিধিদের অধীনে পরিচালিত হবে, এগুলো যদি আমরা চর্চা করি, গণতান্ত্রিক মূল্যবোধের যদি চর্চা করি, তাহলে কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে। এবং আমরা যেরকম অন্যায়, অবিচার এবং বিভিন্ন রকম অসঙ্গতি দেখছি, এগুলো থেকে আমরা মুক্ত হতে পারব। জি স্যার, আপনার কাছে আসবে। আমাদের আরেকটা ব্রেক নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম লিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে যেতে চাই যে আমার হঠাৎ করে একটু মনে হলো যে 2008 সালে যে সংসদ নির্বাচন হয়েছিল, তার আগে আরপিওতে একটা সংশোধনী এসেছিল যে যারা অর্থাৎ স্থানীয় পর্যায় থেকেই 3 জন নাম প্রস্তাব করা হবে কেন্দ্রীয় কমিটির কাছে, সেখান থেকে একজনকে
মনোনয়ন দেওয়া হতো, এরকম হয়তো কিছু চর্চাও হয়েছিল। এই প্রক্রিয়াটাতে শেষ পর্যন্ত আমরা থাকতে পারলাম না কেন? এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক বিষয়। যেই দল ক্ষমতায় থাকে অথবা যে বিরোধী দল থাকে, তারা কিভাবে পার্লামেন্টে কাকে নমিনেশন দিবে এটা সম্পূর্ণ তাদের এখতিয়ার। কাজেই এই ক্ষেত্রে আর আইনে এখন আর এই সুনির্দিষ্ট এগুলা কিছু নাই। তবে আমরা দেখেছি আওয়ামী লীগ সেটা চর্চা করেছিল, সেটা যে তারা তৃণমূলের ভোটে কে এগিয়ে আছে, সেখানে 2-3 জনের নাম আসতো, সেখান থেকে কাউকে নমিনেশন দেওয়া হতো। কিন্তু সেটাও আমি যতদূর জানি, আমি ঠিক ডাটা দিয়ে বলতে পারবো না, অনেকে আমাকে বলেছে আমি তৃণমূলে ফার্স্ট হয়েছিলাম, আমি তৃণমূলে সেকেন্ড হয়েছিলাম, কিন্তু দেখা গেল 3য় জন 4th জন চলে আসছে। তো এইটা হচ্ছে একটা কি বলা যায়, একটা আইওয়াশ বা একটা ধরেন মস্করা টাইপের। কিন্তু এটা তো একটা সুন্দর একটা প্রক্রিয়া ছিল কি? না, প্রক্রিয়াটি এটা হচ্ছে কি, এটা নামে প্রক্রিয়া, কাজে তো না। আপনি আজকে যেমন বলতেছেন যে যারা এমপি মন্ত্রী আছেন তাদের ভাই ব্রাদার কেউ আত্মীয় স্বজন ইলেকশন করতে পারবেন না, এটা সংবিধান পরিপন্থী না? হ্যাঁ, বলতে পারেন যে না, বেশি আত্মীয় স্বজনরা হয়ে যাবে। তা আত্মীয় স্বজনরা এমপি মন্ত্রী নাই কোথায়? বিএনপি সময়ে ছিল, বর্তমান সময়েও আছে। আর এটা বলতে পারতেন উনি, যে আমাদের যারা রাজনীতি সিদ্ধান্ত নেন বলতে পারতেন যে এমপি মন্ত্রী যারা তাদের ভাই ব্রাদার যারা নির্বাচন করবেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে, নির্বাচনে যেতে পারবেন না, এটা বলতে পারবেন না। তো রাজনৈতিক সিদ্ধান্ত, আমার দলের যারা করবে আমরা বহিষ্কার করে দিব, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু স্যার আরেকটা বিষয়, আপনারা দুজনেই স্যার মানে যুক্তরাষ্ট্রে পিএইচডি করেছেন, যে যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক ব্যবস্থা সেটা জানেন, যে ওখানে তো নিচে থেকে মানে নেতা উঠে আসে বা নমিনেশনটা নিচে থেকে নিতে হয়। আমরা কেন মানে এই উপমহাদেশে কেন আসলে এই প্রক্রিয়াটা যেতে পারলাম না? এটা যেতে পারি না এই কারণে, কারণ আমাদের যিনি মাথায় বসে থাকেন দলীয় প্রধান, আজকে এরশাদ সাহেবের সময় ছিল। উপমহাদেশের কথাই আমরা শেষ করি, উপমহাদেশের কথা যেটা বলছি, এই চর্চাটা আজকে গান্ধী পরিবারের ব্যাপার আছে, সেইখানে ডেমোক্রেসির প্র্যাকটিসটা একটু দীর্ঘদিন হওয়ার কারণে অন্তত তাদের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। এমনকি যে পাকিস্তানকে আমরা ঘৃণা করি, যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন হলাম, সেই পাকিস্তানের নির্বাচন প্রশ্ন নিয়ে কোনো প্রশ্ন আসে না। না, প্রশ্ন উঠেছে কিন্তু এই 8 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কিন্তু এবার ইমরান খান বলছে যে চুরি হয়েছে এটা। তারপরে শ্রীলঙ্কা নির্বাচন ভালো হচ্ছে, নেপালের নির্বাচন নিয়ে অত বেশি প্রশ্ন হয় না, কিন্তু আমাদের দেশের নির্বাচন নিয়ে অনেক বেশি প্রশ্ন হয়। আমেরিকাতে প্রশ্ন আসছে, কিন্তু আমেরিকার সিস্টেম থাকার কারণে ওইটা মিনিমাইজ হয়েছে। এখন দেখেন এই যেটা আমাদের সম্মানিত মজুমদার সাহেব যেটা বললেন যে কাউন্সিল হয়, সে কাউন্সিলে আজকে দেখেন আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী হয়তো 41, 42 বা 43 বছর হবেন, উনি পার্টি প্রধান আছেন। বলেন তো কোন কাউন্সিলে কোন রাজনীতিবিদ মাননীয় প্রধানমন্ত্রী এগেনস্টে চেয়ারম্যান ক্যান্ডিডেট হবে? এইটা স্বপ্ন দেখছে কিনা আমার বলার দরকার নেই। সে স্বপ্ন দেখছে ঘুমায় কখনো? এই সাহস আছে? খালেদা জিয়া যিনি আছেন ওনার দলের কি কেউ স্বপ্ন দেখছেন যে না ওই পার্টি প্রধান হবেন? এরশাদ সাহেব জীবিত থাকে কেউ কি স্বপ্ন দেখছেন যে ওখানে পার্টি প্রধান হবেন? তো এই চর্চাটা তো উপর থেকে হইতে হবে, এটা তো উদাহরণ সৃষ্টি করতে হবে, তারপরে না এইটা হবে। ওইখান থেকে চর্চা না হলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো একাধিকবার কাউন্সিলে বলেছেন যে তিনি থাকতে চান না, তারপরে কিন্তু দলের কাউন্সিলররা কিন্তু ওনাকে দলের সভানেত্রী বানিয়েছেন। কিন্তু আমি বলবো এইটা আমরা সবাই এরকম কথা বলি, হ্যাঁ, কিন্তু আপনি দাঁড়ায় দেখেন না, একটু দেখেন, একটু চর্চা করেন না, একজন কিন্তু বলেন আমি থাকতে চাই না, হ্যাঁ, কিন্তু কাউন্সিল করে মানে হাজার হাজার লাখ লাখ লোক ঢাকায় এনে যাওয়ার সময় কি করেন? সব দলেই, এরশাদ সাহেব বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন যে দলীয় প্রধানের কাছে আমরা সর্বময় ক্ষমতা অর্পণ করলাম, তিনি কেন্দ্রীয় কমিটি ঘোষণা করবেন। তো হইল কি? এটা কি কাউন্সিলের কোনো রিফ্লেকশন হইলো? তো উনি একা থাকলে উনি একাই তো বাসায় বসেই তো করে ফেলতে পারতেন। তো এই লাখ লাখ লোক ঢাকা শহরে এনে খাওয়া দাওয়া করে খরচ করে, ওই বিএনপির একই অবস্থা, আওয়ামী লীগের অবস্থা, এরশাদ সাহেবের জাতীয় পার্টির একই অবস্থা, এর তো কোনো মূল্য নেই। এই কালচারটা অর্থাৎ এই থেকে আমরা কালচারটা শেষ হবে না তা না, আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি তাইলে এই কালচারটা অনেক ভালো হবে। আমি শেষ কথায় আবার বলতে চাই, উপজেলা নির্বাচন আজকে যে হচ্ছে, এই নির্বাচন জিতুক বা হারুক এটা কোনো ফলপ্রসূ কিছু বয়ে নিয়ে আসবে না। আজকে তাদেরকে সুযোগ দেন, হ্যাঁ, ওই যে আমি যে কথাটা বললাম, তাদেরকে সুযোগ দেন, পার্লামেন্টের মেম্বারদের পার্লামেন্টে থাকতে দেন, তাদেরকে টাকা দিবেন না শুধু তার এলাকা ভাতা ছাড়া। তারপরে দেখেন উন্নয়নটা দেখেন না, 5টা বছর দেখেন না, পার্লামেন্টে একবার বলে দেন যে না কোনো এমপি সাহেব লোকাল কোনো উন্নয়ন প্রজেক্টে কোনো কোঅর্ডিনেট করতে পারবেন না, তার পছন্দ মতো কন্ট্রাক্টর নিয়োগ করতে পারবেন না, তার পছন্দ মতো প্রজেক্ট স্থানীয় সরকার করবে। তারা হয়তো সম্মান করে এমপি সাহেব বলতে পারে, এমপি সাহেব তো একটা কাজ না, এটা তো সংবিধানের পরিপন্থী। তা আপনি সংবিধান প্রণয়নকারী, আপনারা সংবিধান চেঞ্জ করে ফেলেন 2/3 মেজরিটি নিয়ে, আপনারা প্রতিনিয়ত সংবিধান বিরোধী কাজ করছেন। তা আপনাদের কি সংবিধান প্রণয়নের জন্য আমরা কি ওই জন্য পাঠাই পার্লামেন্টে? আমরা কি ধন্যবাদ স্যার। ওই জন্য আমরা শেষ করব স্যার, আপনার 1 মিনিটে স্যার যদি আপনি কিছু বলতে চান বলতে পারেন স্যার।
তা আমার মনে হয় এইটা একটা অকার্যকর প্রতিষ্ঠান, উপজেলা পরিষদ একটা অকার্যকর প্রতিষ্ঠান, এটাকে কার্যকর করতে হবে আমাদের। এটাকে কার্যকর করতে হবে এবং এই অকার্যকর প্রতিষ্ঠানের জন্যেই এত কাঠখড় পোড়ানো হচ্ছে এখানে নির্বাচিত, তথাকথিত নির্বাচিত হওয়ার জন্য। তো এই নির্বাচিত হতে হলে এবং নির্বাচনের মাধ্যমে যদি কোনো কার্যকর এই যে আমরা উপকার পেতে চাই, তাহলে এই উপজেলা পরিষদকে কার্যকর করতে হবে। আর নির্বাচনী ব্যবস্থার উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে এবং আমাদের দেশের নির্বাচনটাই নির্বাসনে চলে গিয়েছে। মানুষ এখন তাদের মনে সন্দেহ যে তারা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা এবং গেলেও ভোট দিতে পারবে কিনা, ভোট দিলেও যে এই ভোটগুলো সঠিকভাবে গণনা করা হবে না, এই একটা আস্থার সংকট। না, সিসি তো স্যার বলেছেন যে কোনো অনিয়ম যদি হয় সেটা যেন তো আমরা তো তা দেখি নাই, বহু অনিয়ম হয়েছে। কোথায়? আমরা তো সেই গর্জনে শুনেছি, কিন্তু বর্ষণ তো দেখি নাই। স্যার অশেষ ধন্যবাদ আপনাদের দুজনকে। নিশ্চয়ই আমরা একটা ভালো উপজেলা নির্বাচন আমরা আশা করব। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন।